বিএনপি নির্বাচন চায়, নির্বাচন অনেকেই চায়, কিন্তু বিএনপির এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি? এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়াপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যাইতে? আমরা ভয় পাবো, আপনি কি এটা বলতে পারেন যে যে অবস্থাটা আমি আপনাকে একটু বুঝায় বলি। এই সংস্কারে যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার, সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। ওকে আপা, এই জায়গা থেকে একটু করে আসি। তবে এই সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে, সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে। বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেইনস্টে, যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে। সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময়ে ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো। সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি। আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপিকে দলগতভাবে কোথায় দুর্বল করবে, যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না? আপা, নির্বাচন দিয়ে সরকারেরও উচিত, আমি মনে করি এই দলগুলোর সাথে, যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে, তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর থাকে। কোনো কেউই কিন্তু আসলে চিরস্থায়ী না। এই সরকার একটা সময়ের পর চলে যেতে হবে, এটাই সত্য। কিন্তু তারপরেও যে নির্বাচিত সরকার, একটু আপনার অনুমতি দুটোর মধ্যে ফার ডিফারেন্ট আছে। না মনেপা, এই ডিফারেন্স বা এটা ঠিক আছে, কিন্তু মনেপা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে কোনো আপত্তি নাই। আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার জন্য স্পষ্ট করেন, আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, 2বারের বেশি একাধারে মানে পরে আবার হতে পারবে, পরে আবার যদি মনে করে সেটা 2-3-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি এখন 2বার প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপরে আবার আপনি 2বার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে 2বারের বেশি একাধারে হতে পারবে না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে। বিএনপি এটাই বলেছে যে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী পরে হইতে বাধা নাই, পরে আবার হইতে বাধা নাই। পরে নিয়ে আসলে শোনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না সংস্কার নিয়ে। আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো। উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আমি একটা কথা বলি, পরে আমি বলতে পারি। আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে 2বারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে 2বারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না, হইতেও তো পারেন, গণতান্ত্রিক দল আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন, যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না, সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্স আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। আর দ্বিতীয়ত হলো, আমি বলি, দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে। আমি বলবো, যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন তখনই কিন্তু দলীয়
তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন 1 দিন 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1% চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপনার কথা আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছর। 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোর অর লেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, কেউ নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার। তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরে নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না, দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে এটাও চলে আসবে। আমার মনে হয় আমি আশা করব জনাব তারেক রহমান মেনে নেবেন, 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করব যে আরো যে 2-1টা জিনিস আমি দেখলাম, আমি আশা করব এটা মনে হয় আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না। আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই। আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা? আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা, তারপরে দেখেন, আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে, আপনি জানেন যে এগুলো সবগুলো মামলায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে, এটা তার চরম শত্রু, কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক, এটা আসলে আমরাও এমন চাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে অমানবিক, এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুসলেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারপরে যতগুলো মামলা হয়েছে, সবই কিন্তু প্রতিহিংসামূলক, রাজনৈতিক। তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে, এটাই স্বাভাবিক। কেন জানেন, আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি। আজকের যে প্রধান উপদেষ্টা আছেন, ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 1/11 প্রয়োগ করা সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার। কারণ এই যে মামলাটা জিয়া আরফানেজ নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই, বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা, কারণ কোনো তথ্য উপাত্ত কিছুই ছিল না। এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে, ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে। তো এই জায়গায় যদি আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময়। আমি আপনার একটা ছোট্ট জিনিস বলি, যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে, আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি, ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, সেই মামলাটা যদি আপনার তুলতেও হয়, আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে, আপনাকে বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট। আপা সময় নিয়েছে, আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে, উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন,
এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন? কয়দিন সময় নিয়েছে? 8টা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা? আমি আপনাকে এই কথাটা বলছি, আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন, মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না। মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা। এটা তো মেরিট যাচাইয়ের উপরে মামলা ওঠে না, এটা পারসেপশনের উপরে মামলা উঠছে, পারসেপশনের উপরে মামলা উঠছে। আমি বলি খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন, তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না। যে কথাগুলো আগে বলতে পারে না, বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত, চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ, তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না। আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল, তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তারকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে। তো এই যে কষ্টগুলো, এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে। তারা কেউ খুব বুদ্ধিমান যারা, তারা বিব্রত বোধ করেছে, বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনি দেখেন প্রধান বিচারপতি উনি কি করেছিলেন, উনি নিজেও অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন। তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে মেরিটে টিকবে না, এটা আপনিও জানেন। কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে 4-5 মাসে, কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে, 7 মাস যাবত। কিন্তু আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন, তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না এই সময় না শেখ হাসিনা সরকারের কথা আমরা বলতেছি না, শেখ হাসিনা সরকার। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টায় শুধু এইটুকু বলবো যে যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনারা হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়েও হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত, ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই। খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, আমি এটা আবারও বললাম, ওনারা 4 তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল, চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল। তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য, যদি ভূতটা থাকে সেটা তারা জানবে, এটা অন্য কেউ জানার কথা না। কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও, আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি সবার জন্য এই কথাটা বললাম। আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করব না। কিন্তু এই লাভের জন্য ওরা তো তবু 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়েই পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে। সেদিন মাঠে ছিলাম না, আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা। সেটা আপনারা দাবি করেন। আমি বলি প্লিজ, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি। এবং ছাত্র যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, বিএনপি তো না, বিএনপি তো না, বিএনপি অবশ্যই বিএনপি। রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে না। কোন বৈষম্য বিরোধী না। শোনেন, যখন আপনি মানবতার জন্য 28 অক্টোবরও তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো আপা, 28 অক্টোবরও তো বাংলাদেশের মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই।
আমি আপনাকে এটাই বললি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। জি বলেন। কারণ হ্যাঁ, ওরা তো ওরা যদি বুঝতে বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান, হ্যাঁ। বড় বড় নেতার উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান। ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফিকি না চরিত্রটা আপা এখন একটু প্রকাশ ছোট, পাচ্ছে। আপা একটু ছোট করে বলি যে আপা, যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি, 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, তখন যখন তাকে বুঝে ফেলে, তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা ওরা কিন্তু মাঠে আমরা চলে- কিন্তু আমি বলছি- এই জুলাই আগস্টের আগে ভাই, বিএনপি কে please।